প্রতিশোধ নিতে এসে রাঙামতিকে শেষ করার এবার নতুন এক ষড়যন্ত্র তৈরি করলো আহিরি। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙামতি একলব্যকে বলে, শোন শোন উড়ানবাবু, তুই কিন্তু কোথাও দেরি করবি না, সাবধানে যাবি। যেভাবে যেভাবে বলছি, কোথাও এক ফোঁটা দেরি করবি না, সরাসরি কাজ শেষ করে বাড়িতে ফিরবি, এটা কিন্তু আমার অর্ডার। তখনই একলব্য বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আমি সরাসরি বাড়িতে ফিরবো, সাবধানে যাব। এখন আমাকে ছাড়ো তো, এখন আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। এ বলে তখন একলব্য বেরিয়ে যায়। এদিকে একলব্য এবং রাঙামতির এসব খুনসুটি দেখে আড়াল থেকে মুচকি মুচকি হাসে থাকে প্রমিতা। তখনই রাঙামতি একটু লজ্জার মধ্যে পড়ে যায়। রাঙামতি একলব্যর মাকে এসে জড়িয়ে ধরে ফেলে। এদিকে রাঙামতির দিকে তাকিয়ে তখন প্রমিতা বলে ওঠে, ওই মেয়েটার একটু খোঁজখবর নিতে হবে এবার। ওই মেয়েটা কী করছে না করছে, এতদিন তো খোঁজ নেওয়া হয়নি, হয়তোবা মেয়েটা রাগ করে রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে এবার সব সত্যিটা সামনে আনা দরকার। আক্কু কিন্তু সবটাই জেনে যাচ্ছে আস্তে আস্তে। শিবরাত্রির দিনেই কিন্তু আক্কু ওই মেয়েটিকে দেখে ফেলেছে। আমি বলছি কি, এবার অন্তত সবটা স্বীকার করে নেওয়া উচিত। রাঙা তখন ভাবতে শুরু করে, কিন্তু কি করে বলবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন যদি বলি আমার মতো দেখতে আরেকটি মেয়ে রয়েছে, এখন যদি উড়ানবাবু কোনোভাবেই বিশ্বাস না করে, তখন আমি কি করব? আমাকেও যদি অবিশ্বাস করে, তখনই আবার প্রমিতা বলে, তোর উপর বিশ্বাস আছে, তুই পারবি, তুই একটু ভালো করে বুঝিয়ে বলবি যে ওই হলো তোর যমজ বোন। রাঙা তখন বলে, না না, এটা বলা যাবে না, আমি তো জানি না ও আমার যমজ বোন কিনা। তখনই প্রমিতা বলে, দেখ তোকে আমি একটা প্র্যাকটিক্যালি কথা বলছি, যেটা বাস্তব সেটাই। তুই তো ছোটোবেলা থেকেই জানিস না যে তোর আর কোনো বোন আছে কিনা। হয়তোবা তোর বাবা হয়তোবা তোর বোনকে অন্য জায়গায় কোনো দত্তক দিয়েছিল, সেটা তো তুই জানিস না, তাই না? তাই এখন আপাতত তুই তোর যমজ বোনই বলবি, এছাড়া আর কোনো কিছুই বলা যাবে না, তা না হলে কিন্তু বিপদে পড়ে যাবে। তারপর না হয় আস্তে আস্তে আমরা ওর পরিচয় বের করে ফেলবো। এদিকে রাঙা তখন প্রমিতার কথা মতো উপরে চলে যায়। একলব্যকে সবটাই বলতে হবে। এদিকে প্রমিতা ঠাকুরকে ডাকাডাকি শুরু করে দেয়, ঠাকুর সবটাই যেন ঠিকঠাক হয়, কোনো অঘটন যেন না ঘটে। আমাদের বাড়িতে এতদিন পর আবার একটু আনন্দ ফিরে এসেছি, তুমি আনন্দটাকে মাটি করো না। প্রমিতা ঘরে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বৃন্দা আড়াল থেকে তাদের সমস্ত কথা শুনে ফেলে এবং বলে, ইয়েস ইয়েস, এটাই তো আমি চেয়েছিলাম। তার মানে ওই হোমে এতদিন আমি গিয়েছিলাম, আমার কাজ হয়ে গিয়েছে। তার মানে ওইখানে রাঙামতো দেখতে আরেকজন মেয়ে থাকে। সাবাস সাবাস ঠাকুর, তুমি আমাকে একটা ভালো পথ খুলে দিয়েছো, এই পথের আমি আশায় ছিলাম। রাঙামতি, এবার দেখতে পারবি আমার চাল কত চাল, তোকে তো আমি এবার শেষ করব। আরেকটা কথা, কেউ জানতেই পারবে না যে তোর মতো দেখতে আরেকটা যমজ রাঙামতি আছে। তুই যেমন কাউকে বলিসনি, আমিও কাউকে বলবো না যে আমি কী করি। ঘরের মধ্যে এসে বৃন্দা ফোন করে আহিরিকে ফোন করে বলে, এখনই মুখ্যম সময় চলে এসেছে, তোমাকে একটা নতুন রূপে ফিরে আসতে হবে রাঙাকে শেষ করে দেওয়ার জন্য। এদিকে আহিরি ফোনটা রিসিভ করে সে আয়নার সামনে দাঁড়িয়ে সাজুগুজু করতে ব্যস্ত হয়ে পড়ে। বৃন্দা বলে, শোনো, আমি যেভাবে বলছি তোমাকে সেভাবে কাজ করতে হবে। আমি তোমাকে সবটাই বলে দিচ্ছি, ওই হোমের মধ্যে রাঙামতির মতো দেখতে একটা মেয়ে রয়েছে, এটা আমি একদম শিওর হয়ে রয়েছি। তুমি ওই হোমে যাবে, হোমে গিয়ে যা করার করবে। রাঙামতি তোমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আমার থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, এমনভাবে কাজটা করতে হবে যেন কাক পক্ষীও টের না পায়। এদিকে আড়াল থেকে সমস্ত কথা শুনতে শুরু করে দেয় আহিরি। লাউড স্পিকারে ছিল তো, এ বলে তখন হাতে একটা চাকু নিয়ে তখন সে চাকুটা রাঙামতি এবং একলব্যর ছবির দিকে ছুঁড়ে মারে আর চিন্তার মধ্যে পড়ে যায়। আর তখনই আহিরি ভাবতে শুরু করে, প্ল্যান সাজাতে হবে আমাকে। আমার জীবনটা শেষ করে দিয়েছে, তার জীবনটাও আমি শেষ করে দেব। রাঙামতি, আমি ফিরে আসছি। অন্যদিকে রাতের বেলা একলব্যকে ঘুম পাড়িয়ে চুপি ঘর থেকে বেরিয়ে যায় রাঙামতি ফোনটা হাতে নিয়ে তখন সেই যমজ রাঙামতিকে ফোন করতে শুরু করে। ফোনটা বারবার রিং বাজতেছিল, হঠাৎ করে ফোনটা পেয়ে রিসিভ করে আর তখনই বলে, দিদি ফোন করেছে। রাঙা তখন বলে, কিরে কেমন আছিস? তখনই যমজ রাঙা বলে, কেমন আছি, এতদিন পর খোঁজ নেওয়ার সময় হলো, আমার কোনো খাওয়া দাওয়া নেই, আমি কিভাবে আছি একবার খোঁজ নিতে পারতি তো। রাঙা তখন বলে, শোন, আমি এতদিন বিপদে ছিলাম, আমি আসলে না তোর খোঁজ নিতে পারি। যমজ রাঙা বলে, তাই বলে একবার খোঁজ নিবি না? আমাকে খেতে দিচ্ছে না তারা নাকি আর কোনোভাবেই খেতে দিবে না, পেমেন্ট নাকি দেশনি তোরা। তখনই রাঙা বলে, এখন থেকে দিবে, এখন থেকে তুই ভালো মন্দ খাবার খেতে পারবি। শোন, তোকে আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শোন। যমজ রাঙা বলে, হ্যাঁ বল। তখনই রাঙা বলে, তোর সঙ্গে যদি অচেনা কেউ দেখা করতে আসে, অবশ্যই দেখা করবি না, আর হুটহাট করে এভাবে বাইরে বেরিয়ে যাবি না। যমজ রাঙা বলে, কিন্তু আমি এখানে একা থাকবো কি করে? আমি এতদিন অনেক অপেক্ষা করেছি, আমি ভেবেই নিয়েছিলাম তোদের বাড়িতে গিয়ে আমি হামলা করব, তোরা আমার কোনো খোঁজ খবর নিচ্ছিস না। আমি এখানে থেকে আমি একদম বোরিং হয়ে যাচ্ছি, আমার কোনো কিছু ভালো লাগছে না, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে। তখনই রাঙা বলে, হ্যাঁ সেটাই তো, আমি একটা
কাজের ব্যবস্থা করে দিব, কিন্তু কয়েকদিন তুই সাবধানে থাক। কালকে তো সত্যনারায়ণ পুজো, পুজোটা শেষ হোক আমি তোর সঙ্গে দেখা করব, দেখা করে সবটাই বলবো। আমি আসলে জাহাজ থেকে জলের মধ্যে পড়ে গিয়েছিলাম, তারপর থেকে না আমি আর তোর কোনো খোঁজ নিতে পারিনি রে, এক্সট্রিমলি সরি। তুই আমার উপর রাগ করে থাকিস না, কিন্তু একটা কথা মাথায় রাখবি, কেউ যেন তোর সঙ্গে দেখা করতে না পারে। যমজরাঙ্গা বলে, তুই পড়ে গিয়েছিলি? আমাকে তো কেউ কোনোদিন খবর দেয়নি, আমাকে একটা খবর দিতে পারতো না? তখনই রাগা বলে, না না হয়েছে। যমজরাঙ্গা বলে, তুই তাড়াতাড়ি ফিরে আয়, আমার কাছে ফিরে আয়। তুই তো আমাকে দিদি বলে ডাকিস তাই না? আমার সঙ্গে একবার দেখাটুক করে যা, আমার ভালো লাগছে না এখানে, সারা দিন রাত এখানে একা আমি কী করে থাকি। এই বলে ফোনটাকে কেটে দেয়। আর তখনই পানি খেতে শুরু করে, তাকে খেতে দিতে কিচ্ছু দিচ্ছে না। এদিকে রাগামতি আড়াল থেকে একলব্যর দিকে তাকিয়ে থাকে। উড়ানবাবুকে সব সত্যিটা এখন কি করে বলবে কিছুই বুঝতে পারছে না। প্রমিতা এসে বলে, কিরে তুই কি কিছু বলেছিস আকুকে? রাগা তখন বলে, মা আমি কী করে বলবো, আমি কিছুই বুঝতে পারছি না, কোথা থেকে শুরু করব এখন। তখনই প্রমিতা বলে, শোন আমি অনেকটা ভেবে দেখেছি, আমার মনে হচ্ছে এখন কোনো কিছু জানানো যাবে না। এতদিন যেহেতু কেউ জানেনি, তাই এখনও জানানোর দরকার নেই। তোর সন্তান আসতে চলেছে, তার মধ্যে আমি চাই না আক্কু এবং তোর মধ্যে কোনো ভুল বোঝাবুঝি সৃষ্টি হোক। একলব্যর কথা ভাবতে ভাবতে তখনই রাগা বলে ওঠে, হ্যাঁ রে মা, আমারই ঠিক একই প্রশ্ন। যদি আমি এখন এই সত্যিটা স্বীকার করে নেই, সব সত্যিটা বলি, উড়ানবাবু যদি এখন মনে করে যে আমি হলাম আবার নকল রাঙামতি, আমাকেই যদি অবিশ্বাস করতে শুরু করে, আমি সেটার ভয় পাচ্ছি রে। তখনই রাঙামতির দিকে তাকিয়ে প্রমিতা বলে, এখন তুই ঘুমাতে যা, এসব কিছু নিয়ে না চিন্তা করতে হবে না, আর আক্কুকে এখন কোনো কিছুই বলা যাবে না। রাঙামতি ঘরে চলে আসে, ঘরের লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সত্যনারায়ণ পুজোর সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়। বাড়িতে সকল রকমের আয়োজন করা হয়, ধুমধাম করে আনন্দ মাতামাতি হচ্ছে। কিছুক্ষণ পরে রাঙামতি শাড়ি পরে নিচে নেমে আসে। রাঙামতি বলে, এই কাজগুলো আমি করে দেই? পাঞ্চালি বলে, চুপ, একদম চুপ, তুই কোনো কাজ করবি না। রাগা বলে, আরে হয়েছে হয়েছে, সবেমাত্র তো বাচ্চা আসতে চলেছে, এখন যদি আমি কাজ না করি কী করে হবে। একলব্য নিচে চলে আসে। একলব্য রাঙামতির দিকে তাকিয়ে থাকে, রাঙামতির দিকে চোখই ফিরাতে পারছে না, এতটা সুন্দর লাগছে রাঙামতিকে শাড়ি পরা দেখে। রাঙামতিও আড়াল থেকে একলব্যর দিকে তাকিয়ে থাকে। নবারণ বলে ওঠে, বাড়িতে আর বউ নেই? ময়না কোথায়, বৃন্দা কোথায়? তারা তো আসলো না এখনও। হ্যাঁ, কতক্ষণে আসবে? কিছুক্ষণ পরে ময়না চলে আসে। ময়না এসে বলে, ও মরি যে আমি চলে এসেছি। আসলে সাজতে সাজতে না একটু দেরি হয়ে গিয়েছে, আর আমার শরীরটাও না ভালো না। তখনই আবার সার্থকী এসে বলে, তোমাকে এত করে বললাম নিচে যাও নিচে যাও, একটু কাজ বাজ করো, নাকি কাজ বাজ কি করতে পারো না নাকি? এদিকে তখনই আবার ময়না এই কথাগুলো শোনার পর ভীষণ রকম রাখতে শুরু করে এবং বলে, তুমি শুধু শুধু আমার উপর এভাবে রেগে কেন যাচ্ছ? অন্যদিকে দেখা যাবে আড়াল থেকে বৃন্দা ফোন করে আহিরিকে। আহিরি সেই হোমের মধ্যে চলে আসে। আর বৃন্দা তখন বলে, শোনো আহিরি, তোমাকে কাজটা কিন্তু সাবধানে করতে হবে, তোমাকে টাকা পয়সা দিয়ে হলেও ওই হোমে ওই মেয়েটার সঙ্গে দেখা করতে হবে। আরেকটা কথা, এবার যেন কোনোভাবে ধরা না পড়ো। তুমি যে জেল থেকে চলে এসেছো, তুমি প্রক্সি দিয়ে এসেছো তো? তখনই আবার আহিরি বলে, তুমি সেটা নিয়ে কোনো চিন্তা করো না বড় বৌদি, আমার জীবনটা ছারখার করে দিয়েছে রাঙামতি, আমার ভালোবাসার মানুষকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, তার জীবনটা আমি শেষ করে দিয়ে আসবো। আমি এবার আট ঘাট বেঁধে নেমেছি, আমাকে কেউ কোনো কিছুই করতে পারবে না, ফোনটা রাখো। বৃন্দা তখন মনে মনে বলে, রাঙা এবার তো তুই শেষ হয়ে যাবি, বুঝতে পারলি তো? আর কতটা দৌড়াবি, এখন আমাদের হাতে পড়বি তুই, তোদেরকে না উচিত শিক্ষা দিব। এ বলে বৃন্দা তখন হাসাহাসি করতে থাকে। বৃন্দা সেজে গুজে নিচে নেমে আসে। নেমে এসে বলে, বাবা বাড়িতে কি সুন্দর আয়োজন করা হয়েছে তাই না? বাড়িতে এতদিন পর আবার আনন্দ ফিরে এসেছে। আমি কি একটু ভোগটা রান্না করবো নাকি? ভোগটা রান্না করে দিয়ে সেই রান্নাঘরে যাই। একথা শোনার পর তখনই আবার নবারণ বলে ওঠে, আজকে আবার সূর্য কোন দিক থেকে উঠলো? সভ্য তখন বলে, না না, তোমাকে ভোগ রান্না করতে হবে না, তোমার ভোগ খেলে না আমি আবার হার্ট অ্যাটাক করবো। তখনই বৃন্দা বলে, সভ্য এটা আবার কী ধরনের কথা বললে? তুমি সকলের সামনে আমাকে এভাবে অপমান করে কথা বললে? সভ্য তখন বলে, না অপমান করে কথা বলিনি, যেটা সত্যি সেটাই বলছি। এদিকে সভ্যর দিকে তাকিয়ে ভীষণ রকম রাখতে শুরু করে দেয়। তখনই আবার নবারণ বলে, আরে একবার ফোন কর না, ঠাকুরমশাই কত দূর? অঙ্কুর তখন বলে, বাবা আমি ফোন করে দিয়েছি, ওরা চলে আসবে। পরের দিন দেখা যাবে রাঙামতিকে খাবার দাবার খেতে দেয়, অনেকগুলো খাবার, ফল ফ্রুট সকল কিছুই খেতে দেয়। আর রাঙামতি অর্থাৎ যমজ রাঙামতি সেগুলো হাও বাও করে খেতে শুরু করে। এদিকে দেখা যাবে আহিরি সে হোমের মহিলাকে অনেকগুলো টাকা দিয়ে যমজ রাঙামতির সঙ্গে দেখা করার জন্য চলে আসে। আর তখন যমজ রাঙামতিকে দেখে প্ল্যান সাজাতে শুরু করে, এই প্ল্যানটাকে আমাকে কাজে লাগাতে হবে। যমজ রাঙামতির কাছে সে বলে, এইভাবে কেন খাচ্ছ? আস্তে আস্তে খাও, সব খাবারই তো তোমার। যমজ রাঙা বলে, এই খাবারগুলো একদম ভালো লাগছে না আমার। তো বন্ধুরা, সামনে কি বিপদ আসতে চলেছে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন।